আসসালামু আলাইকুম। আমরা বাজেট নিয়ে এতক্ষণ আলোচনা শুনেছি। আমি আলোচনার শেষের দিকে বলেছিলাম যে এর পরবর্তী ভিডিওতে বাজেট কিভাবে তৈরি করতে হয় আমি একটা টেমপ্লেট করে দেখাবো। বাজেট কেন কি, এটার গুরুত্ব কি, এটা সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। বাজেট যতদিন আপনি না করবেন, ধরেন মাথার মধ্যে রাখবেন কিন্তু লিখবেন না, ততদিন আপনার ইনকাম এক্সপেন্ডিচার এগুলো ট্র্যাকিং হবে না। আপনি সঠিক হিসাবটা পাবেন না। আসলে হার্ভার্ড বিজনেস একটা রিপোর্টে বলেছে যে যারা বাজেটিং করে আর যারা বাজেটিং করে না তাদের মধ্যে খরচের পার্থক্য প্রায় 15%। কেন ইমাজিন, আপনি যদি বাজেট করেন তাহলে যদি আপনার খরচ হয় 85,000 টাকা, বাজেট না খরচ করলে হবে 1 লাখ টাকা। So powerful the budget is. You need to understand that. So the budgeting process you have learned, you know why budget is to be done. Now you should know how to create a budget. হাতে কলমে বাজেট কেমনে তৈরি করতে হয় এটা আমরা অধিকাংশ লোকেই জানি না। যেমন একটা হতে পারে যে আমরা বাজেটে প্রথম নিলাম ইনকাম, আমার কোন খাত থেকে কত ইনকাম আসে। আমি নভেম্বরের বাজেট করব অক্টোবরে, অক্টোবরের বাজেট করব সেপ্টেম্বরে। সুতরাং এখানে কিন্তু একটা প্রজেকশনের ব্যাপার আছে যে কত ইনকাম আসবে। কিছু মানুষের ইনকাম ফিক্সড, কিছু মানুষের ইনকাম ফিক্সড না। এক্সপেন্ডিচার অধিকাংশ ক্ষেত্রেই ফিক্সড না। ফিক্সড না বলতে কত করব এক্স্যাক্টলি আমি জানি না। ফিক্সড এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলো জানি, যে বাড়ি ভাড়া কত, বাচ্চার বেতন কত, গ্যাস বিল কত, এইগুলো জানি, কিন্তু ইলেকট্রিক বিল জানি না, ট্রান্সপোর্টেশন কস্ট জানি না, আমি আমার ফুডের টোটাল কস্ট জানি না। এই জন্য বাজেট তৈরি করতে হবে এবং তার মধ্যে ট্র্যাকিং সিস্টেম রাখতে হবে। আমি সেভাবে একটা বাজেটের একটা নমুনা দিয়ে দিচ্ছি। প্রথম করবেন কি, ইনকামের বাজেটিংটা করবেন, গেল চুকে। এরপরে হচ্ছে এক্সপেন্ডিচার বাজেটিং। মূলত আমাদের বাজেটিংয়ের মূল উদ্দেশ্য এক্সপেন্ডিচারকে দেখা, ট্র্যাক করা। এক্সপেন্ডিচার বাজেটিংয়ে প্রথম আসেন আপনি ফিক্সড এক্সপেন্ডিচারে বা ফিক্সড এক্সপেন্সেসে, তারপরে আসেন ভেরিয়েবল এক্সপেন্সেসে, তারপরে আসেন ডিসক্রিশনারি এক্সপেন্সেসে, তারপরে আসেন সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টে, তারপরে আপনি যান লোন রিপেমেন্ট। এরকম বিভিন্নভাবে একটা যদি আপনি করতে শেখেন, পরবর্তীগুলো আপনি নিজে করতে পারবেন। আমি একটা মান্থলি বাজেট টেমপ্লেট আমি আপনাকে জাস্ট বলে দিই। ক্যাটাগরি প্রথম যদি আমি লিখি বাজেটেড অ্যামাউন্ট, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট, এবার আর একটা জিনিস, ডিফারেন্সটা কত হলো। ক্যাটাগরিতে প্রথম আসলে ধরেন ইনকাম, স্যালারি, বি হচ্ছে ফ্রিল্যান্সিং, ধরেন আপনি স্কলারশিপ পান বা গ্র্যান্ট পান, এটা। ডি ধরেন আপনার ইন্টারেস্ট ইনকাম, ই ধরেন আদার ইনকাম, সব মিলে আর যদি কোনো ইনকাম থাকে। এখন বাজেটের অ্যামাউন্ট ধরেন এই স্যালারিটা ধরেন 1 লাখ টাকা, ফ্রিল্যান্সিংয়ে ধরেন আসে 10,000 টাকা, এখানে আসে ধরেন আপনার 20,000 টাকা। এগুলো সব প্রজেক্টের একটা ফিগার। ইন্টারেস্ট ইনকাম আসে ধরেন 5,000 টাকা, এখানে আরও আসে ধরেন আপনার 5,000 টাকা। আচ্ছা, এটা আপনার বাজেটের অ্যামাউন্ট। আপনি ধরেন যে এই পরিমাণটা আসবে। এইটা যদি আপনার কোথাও চাকরি করেন ফিক্সড আসে, ফ্রিল্যান্সিং হয়তো কোনো মাসে 10,000 আসতে পারে, কোনো মাসে 20,000 আসতে পারে। তাহলে এটা গেল আপনার বাজেটের অ্যামাউন্ট। এরপরে অ্যাকচুয়াল কত হলো, এখানে ধরেন 1 লাখই হলো, এখানে হয়তো 9,000 হলো। স্কলারশিপ এটা ধরেন না তো, যেটা 20,000 আসলো। ইন্টারেস্ট ইনকাম 5,000 আসলো। এখানে ডিফারেন্স কিন্তু কিছু না, এখানে ডিফারেন্স হচ্ছে 1,000। 1,000টা কি প্লাস, এখানে নো ডিফারেন্স, এখানে নো ডিফারেন্স। শেষে যে
একটা টোটাল করা যাবে। টোটালের মধ্যে এটা কত হলো? 1,10,000, 30, 1,40,000। আর ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে 1,000। এই পর্যন্ত আপনি করতে পারবেন। যদি আমি নভেম্বরের বাজেট করি তাহলে অক্টোবরে করব যখন, তখন আমি এটা করব। আর অক্টোবর যখন শেষ হয়ে যাবে তখন আমি এই যে কলামটা ফিল আপ করতে পারবো। তখন আমি দেখব যে আমার 1,000 টাকা বেঁচে গেছে, মানে আমার 1,000 টাকা বেঁচে গেছে না, আমার 1,000 টাকা বেশি ইনকাম হয়েছে। তাহলে ইনকাম বাজেটিংটা আমি বুঝলাম এবং ট্র্যাক করতে পারবো কখন? মাস শেষ হয়ে গেলে আমি ট্র্যাক করতে পারবো। এবার আমি এক্সপেন্ডিচারটা দেখি। এক্সপেন্সেস তো প্রথম ধরেন আমি হাউস রেন্ট, ইউটিলিটি, ফুড, এডুকেশন, এটা ক্যাটাগরির মধ্যে আমি লিখলাম। বাজেটেড অ্যামাউন্ট রেন্ট হচ্ছে ধরেন 20,000 টাকা, যদি 20,000 টাকা বাড়ি ভাড়া পাওয়া টাফ। ইউটিলিটি আমি ধরে নিয়েছি, ধরুন আমি একসাথেই করছি সব, মানে এক একটা আলাদা করে করছি না, ভেরিয়েবল ফিক্সড এভাবে না করে আমি এক নাগারে সব 1-2 থেকে হয়তো 50টা 100টা পর্যন্ত চলে গেলাম, নো প্রবলেম। তা রেন্ট এটা। ইউটিলিটি আমি ধরেছি যে গত মাসে আমার গ্যাস আসছিল ধরেন 900 টাকা, ইলেকট্রিসিটি আসছিল 5,000 টাকা, কেবল চার্জ আসছিল 1,000 টাকা, ওয়াইফাই আসছিল 1,000 টাকা। তাহলে একটা অ্যামাউন্ট ধরেন যাই হলো, আমি এখানে 10,000 টাকা আমি ধরে রাখলাম যে আমি নভেম্বরের বাজেট করছি। আমি তখন লিখলাম যে ইউটিলিটিতে খরচ হবে আমার 10,000 টাকা, ফুডে খরচ হবে ধরেন আমার আরও 20,000 টাকা। এখানে আমি একটু 30,000 করে দিলাম এটা রেন্টটা। তো ইউটিলিটি 10,000, সব কিছু মিলিয়ে ফুডে গেল 20,000, এডুকেশনে গেল ধরেন 15,000, তারপরে 5 নাম্বার ধরেন ট্রান্সপোর্টেশন, এখানে গেল ধরেন 5,000 টাকা। এইভাবে আর 6 আদার্স, মানে এখানে তো আপনার অনেক লম্বা হবে, এটা আমি বোর্ডে আর এত কিছু করলাম না। তাহলে আদার্স গেল আরও 5,000 টাকা ধরেন হাত খরচ হলো। তাহলে আমি আগে আমার ইনকামটা জানি, ধরে নিচ্ছি আমার ইনকাম হচ্ছে, ধরে নিচ্ছি আমি 1,00,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে আমি বাজেট করেছি, এখানে আছে 85,000 টাকা। আমি কিন্তু বাজেট যখন পড়িয়েছি আপনাদের তখন একটা কথা বলেছি, 50-30-20 রুলের কথা বলেছি। আমি বলেছি জিরো বেস বাজেটিংয়ের কথা, ইনভেলপ বাজেটিংয়ের কথা। তো এখানে ধরেন আপনি 50-30 রুল যদি ফলো করেন, বা যদি আপনার মতো করে যে কোনো একটা ফলো করেন, যেটাই করুন না কেন, মানে বাজেট তৈরি করে পরে ট্র্যাক করার জন্য আপনি এই মেথডটা ব্যবহার করবেন, এই স্টাইলটা। তাহলে এখানে 85,000 টাকা হলো। আমি জানি, ধরে নিচ্ছি যে আমার ইনকাম হচ্ছে 1,00,000 টাকা। ওই যে আমি স্যালারি 1,00,000 টাকা ধরছিলাম, ধরেন ওইটাই আমি ধরলাম এখানে। আমরা যখন অ্যাক্টিভ থাকবো তখন যে ইন্টারেস্ট ইনকামটাম যেগুলো আসে ওগুলো আমি খরচের মধ্যে নিয়ে আসবো না। রেদার আমি যেটা করব ওগুলো ইনভেস্টমেন্ট হিসাবে আছে, ওটা বাড়তে থাক ওটার মতো করে। আমি এখন যা আর্ন করবো তার থেকে একটা পার্ট সেভ করব, এবং তার থেকে যে বাকি অংশ থাকবো সেখান থেকে আমি খরচ করব। খুব ভালো হয় যে যদি অন্য কষ্ট করে যে ইনকাম করছেন সেই ইনকামটা পুরো সেভিংসের মধ্যে রাখা যায়। শুধু চাকরি করে যেটা ইনকাম করছেন বা আপনার মেইন স্ট্রিম ইনকাম যেটা, সেটার থেকে যদি মানে একটা পোর্শন সেভ করে বাকিটা খরচ করেন, সেটা সর্বোত্তম, আপনি তাড়াতাড়ি ফিনান্সিয়ালি ফ্রি হবেন। যাই হোক, এটা আগে বুঝে নেন। তারপরে গেল হচ্ছে রেন্ট আমার দেখা গেল আমার 30,000 টাকা, এটা 30,000 টাকায় গেছে। কিন্তু ইউটিলিটিতে আমি ইলেকট্রিসিটি কনজাম্পশন একটু কমাতে পেরেছি, ফলে এইটা আমার 8,000 টাকা হয়ে গেছে। ফুডে আমি প্রতি মাসে 20,000 টাকা খরচ করি বলেই আমি 20,000 টাকা লিখেছি, কিন্তু আমি বাজেটিং করার ফলে আমি একটু নজর দিয়েছি, ফলে এখানে আমি 8,000 টাকা পেরেছি। এডুকেশনে 15,000 টাকা খরচ, এখানে হতে পারে যে আমি স্কুলের বেতন সহ আমি একটা প্রাইভেট টিউটারকে টাকা দিতাম, কিন্তু এখন আমি নিজে পড়াচ্ছি, ফলে এখানে আমার 5,000 টাকা কমে গেছে। তাহলে এখানে হচ্ছে আমার 10,000 টাকা। ট্রান্সপোর্টেশন
5000। আমি আগে যে কোনো জায়গায় রিক্সা নিতাম, এখন একটু হেঁটে যাই, ফলে এখানে আমার 4000 টাকা হয়ে যাচ্ছে। আদার্স খরচ দেখতাম যে আগে আমি 5000 টাকায় পারতাম, এখন আমার সেটা 7000 টাকা লেগে গেছে। তাহলে এইবার যোগ করেন, 30, 38 আর 18, 48 আর 8, 56, 66, 67, 68, 69, 70, 77। এখানে দেখা যাচ্ছে 77 হয়েছে। এবার প্রতিটা ক্ষেত্রে আপনি এবার ডিফারেন্সটা দেখেন, এখানে ডিফারেন্স নীল, ডিফারেন্স নাই। এখানে ডিফারেন্স হচ্ছে প্লাস 2000 টাকা, মানে আপনার 2000 টাকা, মানে আপনি কম খরচ করেছেন। এইখানেও প্লাস 2000 টাকা, কিছু না দিলে সেটা প্লাস হয়, আমি জাস্ট বোঝানোর সাথে লিখছি ভাবে। 15,000 টাকা থেকে 10,000, এখানেও প্লাস আপনার 5,000 টাকা। তার মানে প্লাস বলতে আপনার 5,000 টাকা আপনি সেভ করেছেন। এইখানে 1,000 টাকা, আর এইখানে মাইনাস 2,000 টাকা। তাহলে দেখেন তো ডিফারেন্স হচ্ছে কত, 2 আর 2 4 আর 5 9 আর 1 10,000 টাকা, 10,000 থেকে 2,000 বাদ 8,000 টাকা ডিফারেন্স হয়ে গেছে। মাস শেষে যে যদি আপনি দেখেন যে আপনার খরচ হওয়ার কথা ছিল 85,000 টাকা, কিন্তু আপনার খরচ হয়েছে 77,000 টাকা, ইট ইজ ভেরি প্লিজিং ফর ইউ, ইট ইজ ভেরি গুড ফর ইউ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে না, যেটা হয় এখানে 85, ওখানে যে 90 হয়ে যায়, তার মানে 5,000 টাকার বেশি খরচ হয়েছে। তো যখন 5,000 টাকা বেশি খরচ হয়, তখন আপনি এটা নেবেন কোত্থেকে? আপনি হয়তো ওই যে সেভিংস যেটা করতেছিলেন সেটা না করে সেখানে খরচটা ওখান থেকে নেবেন, অথবা যদি এমন হয় যে আপনার সেভিংসের টাকাও আপনি রাখতে পারেন নাই, তাহলে হয়তো তখন আপনি ঋণ করবেন, অথবা আগে সেভিংস ভাঙবেন, অথবা অন্য কারো কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো বাজেটিংয়ের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করে এই ট্র্যাকিংটা, মানে ব্যাপার হচ্ছে কি, যত এটাকে আইটেম যত বাড়ানো যায়, খাবার মধ্যেও যদি ভাগ করে ফেলা যায় এটা সাব হেড করে, যে মাছ এত, মাংস এত, ডিম এত, তাহলে আরও বুঝতে পারবেন যে কোথায় কত খরচ হচ্ছে, কোনটা খরচ আপনি অ্যাভয়েড করতে পারেন, কোনটা আননেসেসারি খরচ হচ্ছে, কেন এত খরচ হচ্ছে। আর যত আপনি বুঝতে পারবেন তত আপনার জন্য সামনে এগিয়ে যাওয়া সহজ হবে। বারবার বলছি, বাজেটিং ইজ এ ভেরি ভেরি গুড থিং। বাজেটিং করলে আপনি পুরো জিনিসটাকে চোখের সামনে দেখতে পান এবং আপনি কেয়ারফুল থাকতে পারেন। তখন অপ্রয়োজনীয় খরচ আপনার থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে এবং একসময় অনেক দূরে চলে যায়। আরেকটা বিষয় হচ্ছে ট্র্যাকিংটা ভেরি ইম্পর্টেন্ট। ইনকামের ক্ষেত্রেও ট্র্যাকিং করবেন। যাদের ফিক্সড ইনকামের বাইরে অন্যান্য ইনকামের সুযোগ আছে, সেখানে তার সর্বোচ্চ মেধা দিবেন। দেওয়ার ফলে দেখবেন আপনি ইনকাম বাড়াতে পারছেন। যে কোনো দিক যদি আমরা কনসেন্ট্রেশন বেশি দেই, তাহলে সেদিকে আমার মিরাকেল ঘটতে শুরু করে। কারণ আপনার কনসেন্ট্রেশন আপনাকে অনেক অদ্ভুত ঘটনা ঘটায়। আপনি যখন চেষ্টা করতে থাকেন, তখন আল্লাহ আপনাকে হেল্প করতে থাকে। আপনি যখন চেষ্টা করেন না, তখন আল্লাহ যেটুকু আপনার জন্য বরাদ্দ রেখেছেন সেটাই দেয়। চেষ্টা আপনার বরাদ্দ বাড়িয়ে দিতে পারে। সো ইনকাম আমরা ট্র্যাক করলে, ইনকাম যখন বাড়ানোর দিকে আমরা ফোকাস করব, তখন ইনকাম বাড়বে। হয়তো তখনই বাড়বে না, কিন্তু একটা সময় যেয়ে বাড়বে। কারণ ইনকাম বাড়ানোর জন্য আপনাকেও ইনকাম বাড়ানোর মতো উপযুক্ত হতে হবে। If you want to attract more money, you need to be an attractive person. If you don't do that, if you can't do that, you will not be able to earn more. It's very normal. However, বলছিলাম যে tracking of income and expenditure is very much important. If you track, then you can find the key points where you need to put your best efforts. When you are trying to track your income, then you get to know where you should give your best efforts to increase your income. Increasing income is not an easy thing to do. You need to give your best efforts. And always I tell you one thing, that if you want to attract more income, then you need to be an attractive person. If you cannot be an attractive person, you cannot earn more. You have to increase your skill sets to increase your income. So be very focused if you want to increase your income. However, if you want to lessen your expenditures, then you need to focus on lessening it. You need to track it properly. If you can track it, then you can find যে কোথায় আপনার অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। এই যে আমরা এখানে ট্র্যাক করেছি, ট্র্যাক করে দেখা গেছে ইউটিলিটিতে আমরা ইলেকট্রিসিটি খরচ কমিয়ে 2,000 টাকা কমিয়ে ফেলতে পেরেছি। ফুডে আমরা একটু টাইট বাজেটিংয়ের দিকে গেছি, সেখানে 2,000 টাকা কমিয়ে ফেলেছি। আমরা এডুকেশনে 5,000 টাকা কমিয়েছি। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? হাউ? কারণ আগে আমার বাচ্চাকে পড়াতো অন্য কেউ, আমি এখন নিজে সে দায়িত্ব নিয়ে 5,000 টাকা সেভ করেছি। ইউ ক্যান ডু ইট। আমরা অনেকক্ষণ অনেক আননেসেসারি আড্ডা মারি বাইরে, কিন্তু তার পরিবর্তে আমরা আমাদের বাচ্চার দিকে সময় দিতে পারি। বাচ্চাকে আপনি শেখালে সে তো যত্ন করে শিখতে পারবে। আপনি যত তাকে আদর করে শেখাবেন, অন্য কেউ এতটা আদর করে শেখাবে না। ফলে নিজের বাচ্চাকে নিজে পড়ানো সবচেয়ে ভালো।
যদিও আমি খুব বেশি পারি নাই। তাহলে আপনি কি করবেন? ট্র্যাক করবেন ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস বোথ। বিশেষ করে এক্সপেন্সেস কমাতে পারা মানে আপনার ইনকাম বেড়ে যাওয়া, আপনার সেভিংস বেড়ে যাওয়া, অ্যাসেট অ্যাকুমুলেশন বেড়ে যাওয়া। আরেকটা বিষয় এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে, নিডস অ্যান্ড ওয়ান্টস, নেসেসারি অ্যান্ড আননেসেসারি এক্সপেন্সেস। নিড হচ্ছে আপনার জীবন চলার জন্য যেটা অবশ্যকীয়, অত্যাবশ্যকীয়, আর ওয়ান্টস হচ্ছে সেটা যেটা আপনার না হলেও চলে কিন্তু জীবনে খানিকটা ভ্যালু অ্যাড করে বলে আমরা কিনি। আমাদের হয়তো টেলিভিশন না হলেও চলে কিন্তু আমরা একটা 40 ইঞ্চি টিভি কিনি, একটা ওয়ান্টস আমি ঘরে আনলাম। এবার এই 40 ইঞ্চিতে আমার তখন হচ্ছে না, এবার আমি 100 ইঞ্চি টিভি কিনি, আমি ওয়ান্টসের পেছনে খরচ বাড়িয়ে দিলাম। তো আমরা যেহেতু টাকা খুব কষ্ট করে ইনকাম করি, উই নিড টু বি ভেরি meticulous in spending money. We should be very prudent in spending money. অনেকে বলে ইনকাম করা খুব কঠিন, আমি বলি টাকা খরচ করা খুব কঠিন। সঠিক পারপাজে সঠিক জায়গাতে খরচ করা ইট ইজ ভেরি টাফ। চিন্তা করে দেখবেন। যাও, তাহলে আইডেন্টিফাই করতে হবে আপনার নিডস অ্যান্ড ওয়ান্টসটা, এবং ওয়ান্টসের প্রতি আপনার একটু কনসেন্ট্রেশন কমিয়ে দিয়ে নিডসের প্রতি কনসেন্ট্রেশন বাড়াতে হবে এবং মনোযোগ দিতে হবে খরচকে কীভাবে কমানো যায়। যেমন আমি দেখেছি কাঁচা বাজারে একটা গুলশান বাজার থেকে এক প্যাকেট কাঁচা বাজার আপনার 1000 টাকা লাগে, কারণ বাজারে গেলে এই কাঁচা বাজারে আপনি 600 টাকায় কিনতে পারেন। ইট ইজ ট্রু। সো আমরা যেহেতু ইনকাম করি অনেক কষ্ট করে, সেভ করতে গেলে একটু কষ্ট করতে হবে, একটু খুঁজতে হবে, অল্টারনেটিভগুলো বুঝতে হবে, একটু খোঁজখবর রাখতে হবে। আরেকটা বিষয় বাজেটিংয়ের এখানে আমি একটু বলে রাখি যে আমরা যে প্রসেসটা দেখালাম 50-30-20-তে এনভেলপ রুলে সব, তারপরে জিরো বেস বাজেটিংয়ে, এখানে আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের একটা ইমার্জেন্সি ফান্ড খুবই দরকার। ইমার্জেন্সি ফান্ডটা কি? আপনার রেইনি ডেজে বা আপনার বিপদের দিনে যে ফান্ড আপনার কাজে লাগে। আপনি হয়তো চাকরি হারিয়ে ফেলেছেন, দেখবেন যে 6 মাস পরে চাকরি পেয়েছেন, তাহলে এই 6 মাস খাবেন কি? আপনি অসুস্থ হয়ে গেছেন অ্যাক্সিডেন্ট করে, আপনি 5-6 মাস অফিসে যেতে পারেন নাই, এই 6 মাস প্রাইভেট অফিস হলে তো আপনার বেতন দিবে না, সব অফিসে দিবে না, কেউ হয়তো দিবে। সো এটা খুব আন্তরিকভাবে বিচার করতে হবে। আপনার মূল খরচ 1 মাসে কত হয় তার 6 গুণ দিলে 6 মাসের খরচ হয়। ভালো হয় 6 মাস থেকে 1 বছরের ইমার্জেন্সি ফান্ড গঠন করতে পারলে। যারা ইমার্জেন্সি ফান্ড এখনও গঠন করেন নাই তাদের সেভিংস বাদ দিয়ে আগে ইমার্জেন্সি ফান্ড করা দরকার। কিন্তু হ্যাঁ, যদি আপনার কোনো ডিপিএসটা সেগুলো রানিং থাকে তাহলে সেটা কন্টিনিউ করে আস্তে আস্তে আপনি ইমার্জেন্সি ফান্ড গঠন করেন, এবং এটা মিনিমাম 6 মান্থসের। অনেকে 3 মাসের বলে, আমি বলি যে নো, এটা 6 মান্থস হলে বেটার, কারণ 3 মাসে অনেকক্ষণ সমস্যা থেকে উত্তরণ করা যায় না। যেমন দেখেন না, বাংলাদেশের রিজার্ভ 3 মাসের ইম্পোর্ট বিল মানে মেটাতে পারে বলে কত আলোচনা। আসলে 3 মাস খুবই একটা টাইট অবস্থা, খুব বিপজ্জনক অবস্থা হতে পারে। আর ইমার্জেন্সি ফান্ড খুবই দরকার এই কারণ অনেককে আমি দেখেছি যে হঠাৎ করে ফ্যামিলি থেকে অসুস্থ হয়ে গেছে, তখন তার ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। ইটস এ ভেরি ড্যামেজিং থিং। সো ইমার্জেন্সি ফান্ড বিল্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। সো আজকে আপনার এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারলেন যে একটা বাজেট কীভাবে তৈরি করতে হবে এবং বাজেটের ট্র্যাকিং কীভাবে করতে হবে, বাজেট কেন ইম্পর্ট্যান্ট, তারপর ওয়ান্টস অ্যান্ড নিডসের মধ্যে তফাৎটা বুঝতে হবে এবং সেটার কার্যকারিতা বুঝতে হবে, এবং নিডসের প্রতি বেশি ফোকাস করতে হবে, ওয়ান্টসের প্রতি কম ফোকাস করতে হবে খরচ কমিয়ে আনার জন্য। আর চেষ্টা করতে হবে বাজেটের নিচে চলা। সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যে ইনকাম করি তার চাইতে যেন আমার খরচ কম হয়। অনেকে বলবে যে না, যারা শুধু খরচ করে সঞ্চয় করে তারা বেশি ভালো করতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি তারাই ভালো করে যারা 1 লাখ টাকা ইনকাম করে 1.5 লাখ টাকা খরচ করে? ওই 50,000 টাকা কই পায়? তারা 50,000 টাকা ঋণ করে অথবা আগের সঞ্চয় ভেঙে খায়। তো সে তার অ্যাসেট বিল্ড আপ করবে কীভাবে? কিন্তু হ্যাঁ, সে 1 লাখ টাকা ইনকাম করে 1.5 লাখ টাকা খরচ করতে পারে তখন যখন পরবর্তী মাসে সে 3 লাখ টাকা আর্ন করতে পারে। এটা আমি ঠাট্টা করে বললাম, কিন্তু নো, ইনকামটা আগে বাড়ান, তারপরে আপনি এক্সপেন্ডিচার বাড়ান। নো প্রবলেম, আপনি এক্সপেন্ডিচার বাড়াতে পারবেন, লাইফস্টাইল সুন্দর করতে পারবেন, আরও ভালো করতে পারবেন, বাট ইউ নিড টু focus on earning your income first. If you can increase your income, then increase your expenditure, no problem. But মাথায় রাখতে হবে যে ইনকাম বাড়ার সাথে সাথে আপনি এক্সপেন্ডিচার বাড়াবেন না। ইনকাম বাড়ার মিনিমাম 3 মাস পরে যে আপনি কিছুটা এক্সপেন্ডিচার বাড়াবেন, কিন্তু ইনকাম যে হারে বাড়ছে আপনার সঞ্চয় এবং বিনিয়োগ যেন সেই হারে বাড়ে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। এর পরের ভিডিও 3 নম্বর সেশনে, 3 নম্বর সেশনটা মূলত ডেট ম্যানেজমেন্ট অ্যান্ড এলিমিনেশন স্ট্র্যাটেজিসের উপরে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ডেট ম্যানেজমেন্ট নিয়ে মূলত। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।